তোমার কাছে ভাইয়ের একটা রিকোয়েস্ট, তুমি ক্লাসটা জাস্ট 3টা মিনিট দেখো। যদি তোমার ভালো না লাগে তুমি স্কিপ করো। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাসটা দেখতেছো, কেউ এই বছর ক্লাস 9-এ উঠছো, কেউ বা এই বছর ক্লাস 10-এ পরের বছর পরীক্ষা দিবা, কেউ তার পরের বছর যারা ক্লাস 9-এ আসো 2028 সালে পরীক্ষা দিবা, কিংবা কেউ যদি এই ক্লাসে ভিডিওটা ক্লিক করে থাকো যে তুমি এই বছর পরীক্ষা দিবা, বা তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, তোমার হাতে সময় খুব কম, খুবই কম। তোমার এখন কোনো একটা ক্লাস বেসিক থেকে দেখে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার দরকার নেই। তোমার কাজ হলো তুমি জাস্ট সৃজনশীলগুলা অধ্যায়ভিত্তিক, তোমাদের ক্লাস 10 যারা এই বছর 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের মাত্র 7টা অধ্যায়। তোমরা অধ্যায়ভিত্তিক সৃজনশীলগুলো বোর্ডে যেগুলো আসে এগুলো প্র্যাকটিস করে পেলেও তোমাদের হয়ে যাবে। এখন আর তোমার ফাউন্ডেশন বা বেসমেন্ট স্ট্রং করার এখন আর সময় নেই, বুঝছো? তুমি এই ভিডিওটা স্কিপ করো। আসো ভাইয়া, ক্লাস 9 এবং 10 শিক্ষার্থীরা, তোমাদেরকে বলতেছি ভাইয়া, এই যে তুমি টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝছো যে ভিডিওটা তোমার কোন ক্লাস নিয়ে হতে যাচ্ছে, ভৌত রাশি এবং পরিমাপ। তোমার এই ভিডিওটা ভাইয়া 2টা পার্ট করছি, একটা হলো থিওরিটিক্যাল আর একটা হলো ম্যাথমেটিক্যাল। ওইখানে আমরা বার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ আর আপেক্ষিক ত্রুটি নিয়ে পড়াশোনা করব। আর এই পার্টে ভাই এখানে কিছু জিনিস লিখে রাখছি, এই জিনিসগুলো নিয়ে আজকে বলবো। দেখো, এই যে ভাইয়া যে জিনিসগুলো লিখছি এগুলা মোটামুটি ভাইয়া দেখছি ইউটিউবের কয়েকটা ক্লাস যে সবাই স্কিপ করছে। আসলে জানতে চাইলে বা জানাতে চাইলে সবকিছুই জানানো যায় বা সুন্দর করে বোঝানো যায়। তুমি ভাইয়ের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। দেখো ভাই, এই জিনিসগুলা কিভাবে একটু ব্যাখ্যা করি। দেখো ভাই, জিনিসটা তো ভাইয়ের এই ক্লাসটা তো তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার এটা হলো এই বইয়ের প্রথম চ্যাপ্টার, এবং এই বইয়ের এই পদার্থবিজ্ঞান বইটা তোমার জন্য নতুন বই। তো এই অধ্যায় দিয়ে তুমি তোমার যাত্রা শুরু করতে যাচ্ছ। তুমি এভাবে 14টা চ্যাপ্টার শেষ করবা আগামী 2 বছরে, ঠিক আছে? এখন তোমার এই অধ্যায়টা যদি সুন্দর করে স্টার্ট না হয়, যদি তুমি সুন্দর করে শুরু না করতে পারো, বা এই অধ্যায়টাই যদি তোমার ঘাটতি থেকে যায়, তাহলে তোমার বাকি অধ্যায়গুলা তোমার অত ভালোবাসা জন্মাবে না এই চ্যাপ্টারের প্রতি, তোমার কাছে খুব বোরিং লাগবে। তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্টের বলতেছি, তুমি যদি এখন থেকে একটু একটু করেও পড়ো বা বোঝার চেষ্টা করো, তোমার বেসমেন্ট অনেক স্ট্রং হবে। আর যারা ক্লাস 10-এ আসো, তোমাদেরও হাতে সময় আছে। এই প্রত্যেকটা অধ্যায়, তোমরা তো ফুল সিলেবাসই পরীক্ষা দিবা, প্রত্যেকটা অধ্যায় তোমার একদম বেসমেন্ট স্ট্রং করার মতো সময় আছে এখনো। তুমি 27 সালে পরীক্ষা দিবা, এখন 26 সালে শুরু মাত্র। তো তোমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখন যারা ক্লাস 9-এ আছে তারা 2 বছর সময় পাইতেছে, কিন্তু তুমি পাচ্ছ 2 বছরের কম, 1 বছর সামথিং। তো ভাইয়া তুমি কি করবা? তুমি ক্লাস 9-এ যেগুলো ফাঁকিঝুঁকি দিয়ে আসছো ওগুলো তো পূরণ করার টাইম। ক্লাস 9-এ যারা স্টুডেন্ট আছে তার থেকে তোমার দ্বিগুণ টাইম পড়ালেখায় এখন ইনভেস্ট করার কথা, কারণ হলো তোমার টাইম কম। ক্লাস 9-এর স্টুডেন্টের টাইম বেশি, তোমার টাইম কম, তো তোমার টেবিলে থাকার টাইম হবে বেশি, আর এদিক ওদিক ঘোরার টাইম হবে কম। ক্লাস 9-এর স্টুডেন্টরা, তোমরা এদিক ওদিক ঘোরার পাশাপাশিও তোমরা পড়ালেখাও সুন্দর করে মনোযোগ দিয়ে সুন্দর করে শেষ করে ফেলতে পারবা। আসো ভাইয়া, এখন ভাইয়া শুরু করি। তোমার এখানে দেখো পদার্থবিজ্ঞান। আসলে পদার্থবিজ্ঞান আসছে কোত্থেকে? তুমি ভাইয়া একটু চিন্তা করো। আমাদের এই পদার্থবিজ্ঞানটা আমাদের লেটের ধরো গত 300 বছরে এটা সবচেয়ে মানে জয়জয়ঙ্কার অবস্থা। তার আগে কি এটার ছিল? তোমরা হয়তো প্রথম অধ্যায়ে একটু পড়ে কিছু বুঝছো, কিছু বুঝো নাই, কিন্তু হয়তো কেউ পড়ছো বা কেউ এখনো বই পাও নাই, আবার কেউ বা ট্রাই করছো যে একটু বুঝায়। ভাই তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে মানুষের বিজ্ঞান জিনিসটা আসছে কিভাবে, মানুষ যখন নিজেকে কোশ্চেন করছে কি, কেন এবং কিভাবে, এই জিনিসগুলা যখন নিজের কাছে নিজের উত্তর দেওয়ার চেষ্টা করছে, তখন থেকে বিজ্ঞানের অগ্রযাত্রা। এখন দেখো, আমাদের খ্রিস্টপূর্ব কিছু নথি পাওয়া গেছে, ওই নথিতেই আমাদের বিজ্ঞানের কিছু জিনিস আসছে। তোমার পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের বইতে কিছু জিনিস আসছে, বুঝছো? তো ওইখানে তোমার খ্রিস্টপূর্ব, ধরো খ্রিস্টপূর্ব 500 শতক পর্যন্ত বা 500 সাল পর্যন্ত তোমার অনেকজন বিজ্ঞানী এটা নিয়ে অবদান রাখছে। তখন ছিল ধরো খ্রিস্টপূর্বে, আজ থেকে 2500 বছর সময়ে এটার একটা জয়জয়ঙ্কার ছিল। তারপরে আসছে তোমার এটা জয়জয়ঙ্কার কমে গেছে। কিভাবে কমে গেছে? রোমান সাম্রাজ্য আসছে,
আসার পর তারা বলছে যে বিজ্ঞান টিজ্ঞান বাদ, আমরা ধর্ম চর্চা শুরু করব, সব ধর্মের সব কিছু হবে, বিজ্ঞান দিয়ে কোনো কিছু চর্চা করা যায় না। তারপরে এটা কমে যে আবার তোমার 1500 খ্রিস্টাব্দের পরে আবার এই পদার্থবিজ্ঞানের জয় জয়ঙ্কার শুরু হয়েছে। এখন দেখো ভাইয়া, পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে কি, যদি সহজভাবে ব্যাখ্যা করা যায় যে বিজ্ঞানের অনেকগুলো শাখা, তার মধ্যে পদার্থবিজ্ঞান একটা শাখা। তো এই শাখায় মূলত কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে? এই শাখায় কথাবার্তা বলা হয়েছে বিজ্ঞান, পদার্থ এবং শক্তি, পদার্থ এবং শক্তি নিয়ে বিজ্ঞানের যে শাখাটা গড়ে উঠছে ওটাই পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান তুমি দুটা, একটা জিনিস মনে রাখবা যে পদার্থবিজ্ঞান শিখতে গেলে বা তুমি কোনো কিছুর আনসার করতে গেলে সবসময় এখানে কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। তুমি এখানে দুইটা কিওয়ার্ড, পদার্থ এবং শক্তি, দেখো এই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এখন তুমি এই কিওয়ার্ড নিয়ে যেভাবে মনের মাধুরী মিশিয়ে তুমি লিখো, তাহলেও তুমি 1 নাম্বার পেয়ে যাবে তোমার আগামীতে সৃজনশীল কোশ্চেনগুলাতে। 1 লাইনের উত্তর তো এগুলাতে মূলত ফোকাস করা হয় কিওয়ার্ডগুলা। দেখো বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এই দুটা নিয়ে আলোচনা করা হয়েছে তাকে কি বলে? পদার্থবিজ্ঞান বলে। তুমি তোমার মতন করে বলো, সমস্যা নাই, যে পদার্থ এবং শক্তি নিয়ে যে শাখাটা গড়ে উঠছে ওটাই পদার্থবিজ্ঞান। তুমি বুঝছো ভাইয়া? এখন দেখো পদার্থবিজ্ঞানের পরিসর, তোমাকে আমি আরেকটু ইতিহাস নিয়ে আরেকটু বলি ভাইয়া। তুমি প্রাচীনকালে, তো প্রাচীনকাল বলতে খ্রিস্টপূর্ব শতাব্দীতে যে বিজ্ঞানের যে জয়ঙ্কার ছিল, তখনও এখনকার পদার্থবিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো কি তোমার পদার্থবিজ্ঞানের দুইটা, একটা হলো ক্লাসিক্যাল অথবা চিরায়ত পদার্থবিজ্ঞান, আরেকটা শাখা হলো তোমার আধুনিক পদার্থবিজ্ঞান। তোমার দেখো দুইটা শাখা, একটা হলো ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান, আরেকটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান কি? আধুনিক পদার্থবিজ্ঞান হলো যে বিজ্ঞানের যে শাখায় কোয়ান্টাম, আপেক্ষিক তত্ত্ব, তোমার বোঝার দরকার নেই ভাই, জাস্ট একবার বলি তুমি শুনে রাখো। কোয়ান্টাম, আপেক্ষিক তত্ত্ব, তারপরে তোমার থিওরি অফ রিলেটিভিটি, এই জিনিসগুলো নিয়ে গড়ে উঠছে, এটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। এগুলো ছাড়া এই ধরো পূর্বের যে বিজ্ঞানটা ছিল, যে খ্রিস্টপূর্ব যে বিজ্ঞানটা ছিল, ওই বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিজ্ঞানটা হলো তোমার চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এখন দেখো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের কয়েকটা উদাহরণ হলো বলবিদ্যা, বিদ্যুৎ ও চৌম্বকত্ব। এছাড়াও আরো অনেকগুলো আছে, তোমার ভাইয়া সবকিছু জানার প্রয়োজন নাই ভাইয়া, জাস্ট তোমাকে বলি যে এগুলা সম্পর্কেও জানার মতো অনেক কিছু আছে। জাস্ট বললাম তোমাকে, দেখো পদার্থবিজ্ঞান তাহলে এই যে পদার্থবিজ্ঞান দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো কি ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের আমি একটা জিনিস দিয়ে দিই তোমাকে, কোয়ান্টাম। হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স, এই কোয়ান্টাম ফিজিক্স যেটা বা তুমি আপেক্ষিকতা, এই শাখাগুলো হলো কি আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আসো ভাইয়া পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, ভাই আবার পূর্বে চলে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ শুরু হয়েছিল কবে? প্রাচীন সময়ে। দেখো ভাইয়া কিছু ইসের কথা বলতেছি, তুমি একটু মিলে নাও, তোমার বইতে এই জিনিসগুলো দেওয়া আছে যে ক্রমবিকাশে প্রথম মানুষ আসলে পদার্থবিজ্ঞানের যাত্রাটা শুরু হয়েছিল মানুষ পৃথিবী থেকে যখন দূরবর্তী জিনিসের দিকে তাকাইছে, তখন থেকে, মানে জ্যোতির্বিদ্যা, তোমার যদি না বোঝো সমস্যা নেই, জ্যোতির্বিদ্যা নিয়ে যখন মানুষ, মানে দূরবর্তী গ্রহ, নক্ষত্র, এগুলা নিয়ে যখন মানুষ রিসার্চ করছে, তখন মানে ওই জায়গা থেকেই পদার্থবিজ্ঞানের উৎপত্তি। ঠিক আছে? এখন দেখো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা কিভাবে ঘটছে। হ্যাঁ, তোমার বইতে তুমি প্রথমেই গেলে দেখবা যে একজন বিজ্ঞানীর নাম আছে থেলিস। উনি ব্যাখ্যা করছে যে সূর্যগ্রহণ বছরে কখন হতে পারে বা কিভাবে হতে পারে, ঠিক আছে, বা কোন সময় হতে পারে। থেলিস কি করছে? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছে। তারপরে আরেকজন বিজ্ঞানী
তোমার ওই সময় খ্রিস্টপূর্ব, চিন্তা করো একটু, তুমি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও, তোমার জন্য হয়তো এগুলা একদম মনে করো যে না জানা কথাবার্তা। আর যদি ক্লাস 10-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বুঝে ফেলছো, মানে বুঝতেছো জিনিসগুলো। তারপরে দেখো ওই সময়ের আরেকজন বিজ্ঞানী ডেমোক্রিটাস, উনি কি করছে? উনি বলছে, দেখো বিজ্ঞানের যে শাখা পদার্থ এবং শক্তি নিয়ে গড়ে উঠছে, উনি বলছে পদার্থকে ভাঙা যায়। পদার্থকে কি করা যায়? ভাঙা যায়। ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যাওয়া যায় যে যেখান পরে আর ভাঙা যায় না। ডেমোক্রিটাস এটা বলছে কোন সময়ে? খ্রিস্টপূর্ব 5 শতকের সময়ে। ঠিক আছে, উনি বলছিল যে পদার্থকে ভাঙা যায়, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে যাওয়া যায়, তার চিন্তা করো একটু, খ্রিস্টপূর্ব বলছি, খ্রিস্টপূর্ব। ওই সময়ে উনি পদার্থের ক্ষুদ্রতম যে জিনিস ওটার নাম দিছে অ্যাটম। আধুনিক পদার্থবিজ্ঞানে আইসা আমরা এটা একটু জানছি যে না, এটাকে আরো ভাঙা যায়, ভাঙলে এটাকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। নিউক্লিয়াস নামে একটা জিনিস পাই, ওইখানে প্রোটন নিউট্রন থাকে, আবার প্রোটন নিউট্রন স্ট্রিং দ্বারা তৈরি। এই জিনিসগুলো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে আইসা পারছি। এখন ভাইয়া তোমাকে আর একটা কথা বলি যে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান, এই দুইটা হলো কি জানো? এটা হলো তোমার 1900 সালের আগের যে পদার্থবিজ্ঞানটা, এটা হলো তোমার ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান। আর 1900 সালের পরে, 1900 সালের পরে 1900 সালের পরে ঠিক আছে, 1900 সালের পরে যে বিজ্ঞানটা আসছে এটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছিল নিউটন, সরি তোমার আইনস্টাইন এবং তোমার ওই যে কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এগুলার নিয়েই মূলত আধুনিক পদার্থবিজ্ঞান। আসলে আধুনিক পদার্থবিজ্ঞানটা কেন আসছে? যখন তোমার এই বিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করে ফেলা সম্ভব হয়েছে, এখন তারা ভাবছে যে পদার্থবিজ্ঞানে আর কোনো কিছু নাই যে ব্যাখ্যা করার মতো, তখন আবার গবেষণা হয়েছে যে পরমাণুকে কি আসলে কি ভাঙা যায় নাকি যায় না। দেখা গেছে যে পরমাণুকে ভাঙা যায়। ভাঙা যাওয়ার পরেই ওইখান থেকেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তৈরি হয়ে গেছে। 1900 সালের পর থেকে 1900 সালের পর থেকে আধুনিক পদার্থবিজ্ঞানের শুরু। 1900 সালের আগের পদার্থবিজ্ঞানকে কি বলা হয়? ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান। এখন দেখো ক্রমবিজ্ঞান, ছিলাম ডেমোক্রিটাসের সময়, উনি বলছে যে কি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা তৈরি, এরপরে আর এটাকে ভাঙা যায় না। ওই সময় উনি ব্যাখ্যা দিছিল ডেমোক্রিটাস। দেখো ওই সময়ে আরো একজন বিজ্ঞানী, নাম তোমরা শুনবা, পিথাগোরাস। উনি কি করছে যে কম্পমান, মানে উনি তো ত্রিভুজ ছাড়া, জ্যামিতি ছাড়াও উনি আরো কম্পমান তারের উপর বস্তুর অবস্থা নিয়েও উনি কাজ করছে। কে কাজ করছে? পিথাগোরাস। কোন সময়? খ্রিস্টপূর্ব সময়। ঠিক আছে, দেখো ওইখান থেকে মূলত পদার্থবিজ্ঞানের আবির্ভাবটা শুরু হয়েছিল। তার একই সময়ে তোমার আরো অনেকজন বিজ্ঞানী কাজ করছে, তার মধ্যে আমাদের দুইজন মুসলিম বিজ্ঞানী আছে। ওনারা ওই যে আমরা এখন বীজগণিত পড়তেছি না, তো ওইটার জনক হলো খোয়ারিজম। এবং আলোক বিজ্ঞান, যে আলো এসে পড়লে আমরা দেখি নাকি আমরা চোখ দিয়ে সরাসরি দেখি, এটা আবিষ্কার করছে আল হাইয়াম নামে আমাদের একজন মুসলিম বিজ্ঞানী আছে, উনি এটা আবিষ্কার করছে। তারপরে দেখো ওইখানের আরো কিছু বিজ্ঞানী আছে। দেখো খ্রিস্টপূর্ব গ্রিক সম্প্রদায়ের অ্যারিস্টার্কাস আরেকজন বিজ্ঞানীর নাম। উনি কি করছে? উনি বলছে ওই সময় খ্রিস্টপূর্ব, চিন্তা করো, তোমাকে এই জিনিসটা নিয়ে আবার বলবো যখন আমরা বিজ্ঞানের উত্থান পর্বতে আসবো। এখন দেখো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে আরেকজন বিজ্ঞানী তোমার বইতে দেওয়া আছে, অ্যারিস্টার্কাস। উনি কি করছে যে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরে, তারপরে এই জিনিসগুলা নিয়ে কথাবার্তা বলছে। আবার তার মনে করো যে তার স্টুডেন্ট বলা যায় যে এটা ব্যাখ্যাও দিছে। কিন্তু ওই সময় মানুষ তো এগুলা মনে করো যে ওই সময় একজন বিজ্ঞানী খুব উপরে উঠে গেছে, আর্কিমিডিস। তো ওনার থিওরি উনি এগুলা অ্যাপ্রুভ করে নাই, এজন্য ওই সময়ের মানুষ আর এগুলা কেউ গ্রহণ করে নাই। তো এজন্য ওই সময়ে এগুলা নথিতে অন্তর্ভুক্ত। পরবর্তীতে আসার পরে যখন 1500 সালের পরের দিকে এগুলা নিয়ে গ্যালিলিও এটা প্রমাণ করছে যে উনি আসলে সঠিক ছিল, অ্যারিস্টার্কাস। তারপরে ওই সময় আরেকজন বিজ্ঞানী তোমার ইরাতো
এটা তো ইসকাস নামে একজন বিজ্ঞানী আছে, উনি বলছিল কি যে উনি বলছিল না উনি পৃথিবীর ব্যাসার্ধ কতটুকু, চিন্তা করো আজকে থেকে প্রায় 2500 বছর আগে উনি বলছিল পৃথিবীর ব্যাসার্ধ এত এত। ঠিক আছে, এটা তো স্টাকাস নাম, হ্যাঁ, উনি বলছিল যে কি পৃথিবীর ব্যাসার্ধ এত, উনিও তখন পৃথিবীর ব্যাসার্ধ প্রমাণ করছে। তারপরে আসো বিজ্ঞানের উত্থান পর্ব। বিজ্ঞানের এই উত্থান পর্ব দেখো ভাইয়া, আমি আবার ইতিহাসে চলে যাচ্ছি। এই যে খ্রিস্টপূর্ব 500 শতক থেকে 2000 শতক, এই সময় ছিল গ্রিক সম্প্রদায়ের, গ্রিক প্রাচীন গ্রিসে যারা বসবাস করত, বা যেই কয়েকজন বাইরে এতক্ষণ বিজ্ঞানীর নাম বলছি, ওনারা ওই জায়গার বিজ্ঞানী, ওনারা তোমার এই জিনিসগুলা নিয়ে আসছে। যখন রোমান সাম্রাজ্য আসছে, আসার পর উনি বলছে যে আমাদের কোনো বিজ্ঞান চর্চার দরকার নাই, আমাদের ধর্ম চর্চাই হলো প্রধান চর্চা। তো এই ধর্ম চর্চার কারণে বিজ্ঞানটা চাপা পড়ে গেছে, বিজ্ঞানকে আর উঠতে দেয় না এই রোমান সাম্রাজ্য। 1500 বছর ধরে, প্রায় 1500 সালের আগে, 1500 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সবকিছু কি ছিল, অফ ছিল, বিজ্ঞান চর্চা সবকিছু অফ ছিল। মানে পুরা এই রোমান সাম্রাজ্যের পরে পুরা ক্ষমতা চলে গেছে তোমার খ্রিস্টানদের চার্চের কাছে, মানে ধর্মের কাছে চলে গেছে। আর বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, শিক্ষা চর্চা বা জ্ঞান চর্চা কোনো কিছুই হইতো না, সবকিছু হয়ে গেছিল কি ধর্মকেন্দ্রিক। তো এখন আবার উত্থান পর্ব কবে শুরু হয়েছে? উত্থান পর্বটা শুরু হয়েছে তোমার 1500 সালের পরে। 1500 সাল না, জিনিসটা 1500 সাল না, জিনিসটা হলো 1400 সালের পরে। 1400 সালের কেন? তোমরা হয়তো শুনছো যে ইউরোপে এই তোমার মহামারী হয়েছিল, প্রায় 10 কোটি মানুষ মারা গেছে। হ্যাঁ, ওটাকে বলে কি তোমার ব্ল্যাক ডেথ বলা হয়, বা প্লেগ রোগ। প্লেগ ভাইরাসের কারণে মানে ইউরোপে না, পুরো পৃথিবীতে 10 কোটি, তার মধ্যে ইউরোপে 7.5 কোটির মতো মানুষ মারা গেছে ওই সময়ে। এখন মানুষ চিন্তা করলো যে চার্চেরাও নিজেরাও মারা যাচ্ছে, ওনারা কিছু করতে পারতেছে না, তার মানে কি সবকিছু ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, ধর্ম দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে মানুষ কেন মারা যাচ্ছে এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। তো ভিতরে ভিতরে তার ওই সময় চার্চদের তখনও আধিপত্য ছিল, তো মানুষ ভিতরে ভিতরে গবেষণা শুরু করে দিছে যে আমরা এই প্লেগ রোগ থেকে কিভাবে, মানে ইঁদুরের মাধ্যমে যে রোগ ছড়াইছে প্লেগ রোগ, এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো তখন তোমার এগুলো আস্তে আস্তে চালানোর পরেই মানুষ, মানে তোমার ওই সময়ে তোমার পদার্থবিজ্ঞানের এই উত্থান পর্বটা শুরু হয়েছে কত সালে? ধরো 1500 সালের পর থেকে, 1400 সালের থেকে প্লেগ রোগের মহামারী আকার ধারণ করছে। তারপর থেকেই 1500 সালের পর থেকেই মোটামুটি তোমার এই উত্থান পর্বটা শুরু হয়েছে। উত্থান পর্ব শুরু হয়েছে। এখন এই উত্থান পর্বতে অনেকজন বিজ্ঞানী অবদান রাখছে। তার মধ্যে আমি আবারও তোমাকে বলতেছি যে তুমি অ্যারিস্টার্কাসের নাম বলছি না, ক্রমবিকাশে খ্রিস্টপূর্ব একজন বিজ্ঞানী, উনি প্রায় 500 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 500 খ্রিস্টাব্দ আর 500 খ্রিস্টাব্দ পূর্বে উনি তোমার সৌরজগতের যেই জিনিসগুলো বলছিল, তারপরে ওনার সহকারী এই জিনিসগুলো যখন ব্যাখ্যা করছিল মানুষ নেয়, তখন আবার এই যে উত্থান পর্বে আইসা কি করছে, কোপার্নিকাস একজন বিজ্ঞানী আছে, উনি কি করছে যে এই জিনিসগুলাকে আবার ব্যাখ্যা করা শুরু করছে। কোপার্নিকাস, হ্যাঁ, উনি এই তত্ত্বটা নিয়ে আসছে, কিন্তু উনিও বলছে যে আমার এটা সঠিক না, আমি জাস্ট এমনি মন্তব্য দিলাম। কেন? উনি ভয়ে ভয়ে দিছে কাদের? চার্চদের। হ্যাঁ, ওই সময় তখনও চার্চদের কি ছিল, আধিপত্য ছিল। হ্যাঁ, উনিও তোমার গ্রিসেরই বিজ্ঞানী কোপার্নিকাস। তারপরে আসো কোপার্নিকাসের পরে এখন তো এটা যেহেতু আবার আসছে যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এই জিনিসটা নিয়ে যখন আবার কথোপকথন আসছে, তারপরেই এই জিনিসটা নিয়ে আরেকটু গবেষণা করছে কেপলার। তো উনি ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন নিয়ে আসছে, কিন্তু প্রমাণ করতে পারে নাই। তারপরে এই জিনিসটা প্রমাণ করছে গ্যালিলিও প্রমাণ করার পরে তখন থেকে মানুষ কি করছে, আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য গ্যালিলিওকে দিছে। উনি শুধু প্রমাণ করে নাই যে পৃথিবী শুধু সূর্যের চারদিকে ঘুরে, এটা প্রমাণ করে নাই, এছাড়াও প্রমাণ করছে যে পৃথিবী নিজ অক্ষের উপর, পৃথিবী কি করে নিজ অক্ষের উপরেও ঘুরতে থাকে। পৃথিবীর সূর্যের চারদিকে তো ঘুরে, নিজ অক্ষের উপরেও ঘুরতে থাকে। মানে হলো ধরো সোলার সিস্টেম যেটা, এটা তোমার ওনারা মানে গ্যালিলিও প্রমাণও করছে, ব্যাখ্যাও করছে। বিজ্ঞানের উত্থান পর্ব
শেষ। এখন আসো ভাইয়া যে এই উত্থান পর্বে আরো কিছু বিজ্ঞানী আছে, ওগুলোর নামও বলি তোমাকে। যেমন 1800 সালের দিকে, হ্যাঁ, তোমার ভোল্টা ব্যাটারি আবিষ্কার করছে। তারপরে আমাদের যেই জনপ্রিয় বিজ্ঞানী নিউটন, উনি বলবিদ্যার 3টে সূত্র দিছে। হ্যাঁ, তারপরে আসো ম্যাক্স প্লাঙ্ক, উনি চুম্বক এবং আলো, এই দুইটা জিনিস আসলে একই জিনিস, হ্যাঁ, একই জিনিসের দুইটা ভিন্ন রূপ, এই জিনিসটা সম্পর্কে কথাবার্তা বলছে। এগুলো হলো উত্থান পর্ব, ঠিক আছে। এখন আসো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখন এই উত্থান পর্বতে 1800 সালে 1900 সালের আগে তখন মোটামুটি সবকিছু যন্ত্রমন্ত্র ধরো যান্ত্রিক ত্রুটি-মুটি যা আছে সবকিছু মোটামুটি সলভ করা হয়ে গেছে। এখন আবার চলে আসছে ওই ডেমোক্রিটাসের তোমার নিউক্লিয়াস মানে পরমাণু। পরমাণু কি আর ভাঙা যায়? তারপরে আসছে তোমার আলো, আলো নিয়ে গবেষণা করছে। হ্যাঁ, তো আলো আসলে আলোর মানে মাধ্যম ভেদে আলোর গতি কি ভিন্ন হয় কিনা, কিংবা যে মানে এই জিনিসগুলো আইনস্টাইন তোমাকে জটিল, তোমাকে এখন বুঝাইতে গেলে তুমি মানে জিনিসগুলো তোমার জন্য জটিল হয়ে যাবে, ঠিক আছে। যে আলো আর এই মহাবিশ্ব জিনিসটা আসলে আপেক্ষিক, এটা আবার আইনস্টাইন প্রমাণ করছে। তোমার এগুলো একটু কমপ্লেক্স ম্যাটার, তো এগুলো জাস্ট একটু জেনে রাখো যে এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা মূলত ওই যে পরমাণুকে আর ভাঙা যায় কিনা, ভাঙার মাধ্যমেই মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে। তারপরে দেখো একজন থমসন নামে একজন বিজ্ঞানী আছে, উনি ইলেকট্রন আবিষ্কার করছে। উনি কি করছে? ইলেকট্রন আবিষ্কার করছে। হ্যাঁ, ইলেকট্রন পরমাণুর কোথায় কোথায় থাকে এগুলা নিয়ে। তো আরেকজন বিজ্ঞানী কথাবার্তা বলছে যে পরমাণুর ভারী মানে কেন্দ্রে ভারী দুইটা জিনিস থাকে, ভারী কিছু একটা জিনিস থাকে, ওটার নাম প্রোটন। তার প্রোটনের সাথে আরেকটা জিনিস থাকে, এটা হলো নিউট্রন। তারপরে পরমাণুর বাহিরে কেন্দ্র করে ঘুরতে থাকে একটা জিনিস, ওটার নাম দিছে কি? ইলেকট্রন। ইলেকট্রনের একটা চার্জও আছে। আসো ভাইয়া, আমাদের মোটামুটি সূচনা সবকিছু মোটামুটি শেষ। আমরা এখন এটার ইতিহাস জেনে ফেলছি। এখন আমরা আসো যে ভৌত রাশি এবং পরিমাপ এই জিনিসটা সম্পর্কে জানবো। দেখো একটু লিখতেছি, দেখো এখানে লেখা আছে প্রায় 3টে শব্দকে একটু আলাদা করে লিখি। ভৌত প্লাস রাশি প্লাস পরিমাপ। এখন দেখো প্রায় 3টে শব্দ লিখছি, 3টাই বোঝার জিনিস। দেখো ভাই, ভৌত কি? ভৌত একটা শব্দ, রাশি একটা শব্দ, পরিমাপ একটা শব্দ। তো তোমরা মোটামুটি এই শব্দটার সাথে একটু পরিচিত, যে পরিমাপ বা মাপজোপ করা, বুঝছো। এখন রাশি জিনিসটার নাম শুনছো, হয়তো এক একজন এক একভাবে এটা চিন্তা করে ফেলছো যে রাশি জিনিসটা কি, ভৌত জিনিসটা কি। এটা হয়তো শুনছো, হয়তো শুনো নয়, যাই হোক আমি 3টাই আলাদা আলাদা করে ব্যাখ্যা করতেছি। দেখো ভৌত, একটু চিন্তা করো, তুমি আর আমি চোখ দিয়ে আশেপাশে যা কিছু দেখি বা যে জগৎটা দেখি, এটা হলো ভৌত জগৎ। আমরা ক্লাস 4-5 পড়ছি না যে আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এখন তোমরা 9-এও শিখতেছো যে আমাদের আশেপাশে যে জগৎটা আছে এটাকে ভৌত জগৎ বলে, ঠিক আছে। এখন ভৌত জগৎ আমরা বুঝে ফেলছি। এখন রাশি, রাশি জিনিসটা কি? এই ভৌত জগতে, এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি, ঠিক আছে। দেখো এই কলম, এই কলমটার একটা দৈর্ঘ্য আছে, একটা ব্যাস আছে, ঠিক আছে। তো এগুলো আমরা পরিমাপ করতে পারি। দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ব্যাস পরিমাপ করা যায়, এটার একটা ওজনও আছে, তাই না? ওজনও পরিমাপ করা যায়। তাহলে দেখো, এই যে আমরা পরিমাপ করতে পারি, তো এটা তো, এই কলমটা তো ভৌত জগতের একটা অংশ, তাই না? এই এখন পরিমাপ করতে পারি, পরিমাপ করাটাই হলো রাশি। দেখো পরিমাপ শব্দটা ভাইয়া ইউজ করে ফেলছি, তাহলে পরিমাপ নিয়ে আর কথাবার্তা নাই, পরিমাপ আমাদের ডান। এখন আসো রাশি। দেখো তাহলে রাশি কাকে বলে ভাইয়া? ভৌত জগতে, ভৌত জগতে বা তুমি চোখ দিয়ে যা কিছু দেখো, এই সব কিছুতে যদি সবকিছুকে আমরা যদি পরিমাপ করতে পারি তাহলে ওইটা হলো রাশি। এখন ভাইয়া বলছেন রাশি তো বুঝছি, তাহলে অরাশি, হ্যাঁ, এটা আবার অরাশি কি এমন কিছু হইতে পারে? হ্যাঁ হইতে পারে, বলতে পারো বিপরীত শব্দ হিসাবে, বা রাশিহীন বলতে পারো। রাশিহীন কি? যেমন আমরা ভৌত জগতে অনেক কিছু পরিমাপ করতে পারি না, যেমন দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা,
স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি না। তাহলে এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা রাশি না। আর এই জিনিসগুলা ছাড়া, যেগুলো আমরা পরিমাপ করতে পারি না, এগুলা ছাড়া যা আছে সব কি? রাশি। এগুলা ছাড়া যা আছে সব রাশি। এগুলা ছাড়া যা আছে সব কি? রাশি। তাহলে কি রাশি না? হ্যাঁ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা। আর যা আছে আমরা সব কিছু পরিমাপ করতে পারি। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, ভৌত জগতে রাশি কয়টা? এখন ভৌত জগতে ভাইয়া, আমাদের আশেপাশে তো অসংখ্য জিনিস আছে। তাহলে আমাদের আশেপাশে যেহেতু অসংখ্য জিনিস আছে, রাশিও অসংখ্য, তাই না? হ্যাঁ, সত্যি রাশিও অসংখ্য। এখন দেখো, এই অসংখ্য রাশির ভিতরে, হ্যাঁ, আমাদের বিজ্ঞানীরা বা সবাই মিলে গবেষণা করে কিছু রাশিকে বলছে যে মৌলিক রাশি। এই রাশিগুলি দিয়ে আমাদের পৃথিবীতে যত ধরনের রাশি আছে আমরা সব কিছুকে পরিমাপ করতে পারি। যত ধরনের রাশি আছে সব কিছুকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। এখন এই রাশি কয়টা? কি বলছে যে আমাদের নির্দিষ্ট কিছু রাশিকে স্ট্যান্ডার্ড বা ধ্রুবক করে দিছে, যে এই রাশিগুলো ছাড়া আমাদের যত ধরনের রাশি আছে সবগুলোকে কি বলা হয়? মনে করো যে এই রাশিগুলো হলো মৌলিক রাশি, আর এইগুলো ছাড়া, এই এখন যেগুলা লিখবো এগুলা ছাড়া যা আছে সবকিছু আমাদের কি রাশি? যৌগিক রাশি, লব্ধ রাশি বা অমৌলিক রাশি। এখন আসো ভাই, আমরা রাশি নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া, তোমাকে একটা বলি, রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। তোমার বিষয়টা একটু কমপ্লেক্স লাগতে পারে, তারপরও বলি। রাশি, এটা হলো ধরো জন্ম, আরেকটা হলো দিক। এখন জন্ম অনুযায়ী রাশি দুই প্রকার, দিক অনুযায়ীও রাশি দুই প্রকার। ভাইয়া, আমি তো, আমার বই তো এগুলা নাই, আমি এগুলা কোত্থেকে আপনি নিয়ে আসছেন যে রাশি দুই, জন্ম এবং দিক? ভাইয়া, জাস্ট ধরে নিছি। দেখো, একটা জিনিস চিন্তা করো, তুমি এই অধ্যায় পড়তেছো, এই অধ্যায় পড়তে আসলে তুমি জানবা যে কি, রাশি মূলত মৌলিক রাশি 7টা, আর যা আছে সব কি রাশি? লব্ধ রাশি। পরের অধ্যায়ে গেলে তুমি পাবা যে রাশি আবার দুই প্রকার, স্কেলার রাশি, আবার পাবা ভেক্টর রাশি। তখন তোমার এই জিনিসগুলা তোমার একটু ক্লিয়ার হওয়া দরকার। দেখুন, পরের অধ্যায় গেলে, গতি অধ্যায় গেলে তুমি দেখবা স্কেলার রাশি এবং কি ভেক্টর রাশি, দুইটা রাশি সম্পর্কে তুমি তখন আবার পড়বা যে স্কেলার রাশি আবার ভেক্টর রাশি। এখন দেখো, জন্ম অনুযায়ী বা একটু তোমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই, তুমি বুঝবা জিনিসগুলো, ধরতে পারবা টার্মটা। এখন দেখো, মৌলিক রাশি বা লব্ধ রাশি, তুমি এটাকে আরেকটা বলতে পারো অমৌলিক রাশি, আবার বলতে পারো যৌগিক রাশি। ঠিক আছে? তুমি যে কোনো একটা বলতে পারো, তার মানে কি, এখন ধরো ভাইয়া, একটা জিনিস ক্লিয়ার হও, আমি জন্মগ্রহণ করছি, করার পরে আমি ছেলে কিংবা মেয়ে, জন্মগ্রহণ করার পরে আমি কি? ছেলে কিংবা মেয়ে। তারপরে আসে যে আমার উচ্চতা, কিংবা তোমার ধরো আমার উচ্চতা, আমি খাটো কিংবা লম্বা। একটু ক্লিয়ার হও, ধরো আমি যদি জন্মগ্রহণ না করতাম, তাহলে কি বলা যেত যে আমি ছেলে না মেয়ে? আমার জন্মই হয় নাই, আমি ছেলে না মেয়ে এটা কিভাবে বলা যাবে? তার মানে একটু ক্লিয়ার হও যে রাশি মূলত দুইটা ক্যাটাগরিতে ভাইয়া ভাগ করে ফেলছি। হ্যাঁ, এগুলো তোমার বইতে দেওয়া নাই, যে একটা হলো জন্ম আর একটা হলো দিক। এখন জন্ম অনুযায়ী আমার রাশি হলো দুই ধরনের, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি, অমৌলিক রাশি বা যৌগিক রাশি। এখন দেখো, দিক অনুযায়ী পরের অধ্যায়, এটা আপাতত স্কিপ, পরের অধ্যায় গেলে বুঝবা। দিক অনুযায়ী রাশি দুই প্রকার, স্কেলার, ভেক্টর। হ্যাঁ, দিক অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী। এখন জন্ম অনুযায়ী, এখন দেখো, মৌলিক রাশি আছে 7টা। তুমি এবার বুঝছো তো যে আমার জন্ম হইলে আমি ছেলে না মেয়ে, এটা ডিপেন্ড হবে। দেন আমার একটা সময়ে যে আমি কতটুকু লম্বা হব বা খাটো হব ওটা নির্দেশ করবে। ঠিক আছে? যে কতটুকু লম্বা বা খাটো ওটা বলা যাবে। তো তোমার জন্মের পর প্রথম চিহ্ন হয়ে তুমি ছেলে না মেয়ে, দেন তোমাকে আবারও ভাগ করা যাবে তুমি খাটো না লম্বা।
ঠিক আছে? আগে আসতেছে কি, জন্মের পরে তোমার লম্বা না খাটো এটা আসে না, জন্মের পরে আসে ছেলে না মেয়ে এটা আসে, দেন আসে কি খাটো না লম্বা একটা সময়। বা তুমি আবার বলতে পারো কি, আবার আমাকে আমার আরো দুই ভাগ করা যায়, যে কালো না ফর্সা, এভাবেও ভাগ করা যায়। তো এগুলো একটু আলাদা জিনিস, তুমি একটু খেয়াল করো যে আমার মৌলিক রাশি এবং কি লব্ধ রাশি, অমৌলিক রাশি বা যৌগিক রাশি। একটা জিনিস বা কোশ্চেন একটু তুমি মাথায় রাখো, তুমি এই পর্যন্ত মানে আগামীতে এসএসসিতে বা তোমার এই ক্লাস 9, 10 টেস্ট পরীক্ষার যে ওভারঅল যে জার্নি, এই জার্নিতে একটা জিনিস কমন, যে কাজ একটি লব্ধ রাশি, বল একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। এই জিনিস, এই প্রশ্নটা, এই খ নাম্বারের প্রশ্নটা এটা কমন। হ্যাঁ, তুমি আবার লব্ধ রাশি দেখে একটু ভয় পাইও না, যে লব্ধ রাশি কোনটা, যেগুলা মৌলিক রাশি না ওইগুলোই কি লব্ধ রাশি। এখন আসো, মৌলিক রাশি কয়টা ব্যা? মৌলিক রাশি 60টি। ঠিক আছে, মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি 60টি। মৌলিক রাশি কয়টা ব্যা? 60টা। মাথায় রাখো। হ্যাঁ, আমরা এখন মৌলিক রাশি নিয়ে আলোচনা করব। দেখো মৌলিক রাশি, হ্যাঁ, প্রথম হলো ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপর হলো ভর, তারপরে সময়, তারপরে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তারপরে পদার্থের পরিমাণ, দেখো কিন্তু আমি 7টা জিনিস লিখছি। দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। তোমাদের মোটামুটি এই জিনিসটা নিয়ে কোনো আলোচনা নাই, বুঝছো? তোমাদের এই পুরা এসএসসি জার্নিতে এটা নিয়ে খুব একটা আলোচনা নাই। তবে একটু মাথায় রাখো যে এটা হলো কি মৌলিক রাশির একটা অংশ। কারণ যদি এমসিকিউতে কোশ্চেন করে যে নিচের কোনটি মৌলিক রাশি নয় বা মৌলিক রাশি, হ্যাঁ, তখন তোমার এই জিনিসটা যদি না মাথায় রাখো তাহলে ঝামেলা। এখন দেখো, হ্যাঁ, আমরা শেষের দিকে এই জিনিসটা পড়বো, একটু ধারণা দিয়ে রাখি। দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। ধরো ভাই এখানে লিখলাম প্রকাশ, এল দ্বারা প্রকাশ করে। দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা প্রকাশ করে। এখন এটার মাত্রা কি? মাত্রাও এল। মাত্রা কি, বা মাত্রা যখন আসবো, এখানে আসবো তখন বুঝিয়ে দিব। ধরো মাত্রাও এল। ভরকে কি দ্বারা প্রকাশ করে? ভরকে এম দ্বারা প্রকাশ করে। মাত্রা কি? মাত্রাও তোমার এম। সময়কে কি দ্বারা প্রকাশ করে? সময়কে সাধারণত স্মল টি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? স্মল টি। হ্যাঁ, তো এটার মাত্রা কি? মাত্রা হলো তোমার টি। মাত্রা কি? টি। এখন দেখো তাপমাত্রা, তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করে? তাপমাত্রাকে তোমার বড় টি, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এখন এটার মাত্রা কি? এটার মাত্রা হলো থেটা। তড়িৎ প্রবাহ, এটাকে আই দ্বারা প্রকাশ করে, এটার মাত্রাও আই। দীপন তীব্রতা, দীপন তীব্রতা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। তোমার মাত্রাও জে। আর পদার্থের পরিমাণ, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, মাত্রাও তোমার এন। হ্যাঁ, মূলত এটাকে মনে হয় যে এন দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা এন। মাত্রা জিনিসটা তোমাকে পরে বুঝিয়ে দেব, এখন বোঝার দরকার নেই। দেখো একটা জিনিস, এগুলা প্রকাশ কেন বলছি, যে কোন রাশি প্রকাশ করা আর মাত্রা সেম জিনিস না। যেমন দৈর্ঘ্য, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসো দেখো, এখন ভাইয়া দৈর্ঘ্যের তো ইংরেজি শব্দ, এবার দৈর্ঘ্যের এল কোত্থেকে আসছে? এল আসছে লেন্থ। এই এলটা আসছে এই প্রথম অক্ষর লেন্থ। হ্যাঁ, এই লেন্থের এল থেকে এটা আসছে। এখন তো তাহলে কি প্রস্থ, প্রস্থ মানে কি? তাহলে কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করে? না। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, হ্যাঁ, এগুলা একই জিনিস, মানে মানে
দূরত্ব পরিমাপের একক। এজন্য এগুলাকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। যত ধরনের দূরত্ব আছে সব দূরত্বকে এল দ্বারা প্রকাশ করে। বুঝতে পারছো? এই প্রকাশ জিনিসটা ভাই কেন লিখলাম? পরবর্তীতে কনফিউজড হইও না যে প্রকাশ আর মাত্রা কি সেম জিনিস। না, প্রকাশ আর মাত্রা সেম জিনিস না। বুঝতে পারছো? মাত্রা আলাদা। মাত্রা যখন আমি এখানে আসবো তখন তোমাকে বুঝিয়ে দিব মাত্রা আসলে কি। এখন দেখো এগুলার যে একক আছে, আমরা এখন একটু একক নিয়ে একটু পড়াশোনা করি, কেমন? দেখো, দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কেজি। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রা একক কেলভিন। হ্যাঁ, বিজ্ঞানী কেলভিন উনি তাপমাত্রা জিনিসটা নিয়ে আসছে, বা কেলভিন স্কেল সম্পর্কেও তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানবা। হ্যাঁ, তারপরে দেখো তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। পদার্থের পরিমাণের একক মোল। আচ্ছা, দেখো এই জিনিসগুলা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবা। আপাতত আমাদের এই অধ্যায়ে মূলত ধরো এই জিনিসগুলা, এই তিনটা জিনিস মোটামুটি কভার করতে পারলে, এই তিনটা জিনিস আপাতত ইসে রাখো, মাথায় রাখো। বাকি এই জিনিসগুলা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। ঠিক আছে? দেখো আমরা একক, প্রকাশ, মাত্রা লিখে ফেলছি। মাত্রা জিনিসটা লিখে ফেলছি। এখন মাত্রা জিনিসটা আসলে কি? তোমাকে আগে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, মাত্রা জিনিসটা হলো তুমি জাস্ট দেখে রাখো, তোমার কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। এগুলো তুমি একবার, দুইবার, তিনবার, কয়েকবার পড়লে তোমার মাথায় এমনিতে চলে আসবে। মাত্রা, দেখো একটা জিনিস, যে আমি বেগ এই শব্দটাকে ভাঙলে আমি পাবো সরণ বাই সময়। তো সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণ একটা হলো ডিস্টেন্স। আপাতত এটা মাথায় রাখো, একটা ডিস্টেন্স। তো ওকে তোমার এল দ্বারা প্রকাশ করা হয়। এর মাত্রাও কি? এল। ঠিক আছে? মাত্রা এল। আমরা মাত্রাটা বসাবো জাস্ট। মাত্রা এটা যেহেতু একটা ডিস্টেন্স, এজন্য এল আসছে। হ্যাঁ, দৈর্ঘ্যের পরিমাপের মতো একটা ডিস্টেন্স। সরণ আমরা পরবর্তী অধ্যায়ে গেলে সরণ সম্পর্কে বিস্তারিত জানবো। এখন সময় দেখো, সময়ের মাত্রা কি? টি, তাই না? তাহলে আমার ওভারঅল আসছে কি? একটা জিনিস মাথায় রাখো, তোমরা যারা ক্লাস 9 উঠছো একটু মাথায় রাখো, আমার এল উপরে, টি নিচে। তাহলে আমি যদি এই দুইটা পাশাপাশি লিখি তাহলে আমাকে এভাবে লিখতে হবে, এল টি ইনভার্স 1। তুমি দেখো, যদি ক্লাস 9 এর স্টুডেন্ট, প্রথমে দেখে অবাক হইতে পারো। অবাক হওয়ার কিছু নাই। কোনো একটা সংখ্যা পাশাপাশি যখন উপরে নিচে থাকে, যখন পাশাপাশি লিখতে হয় তখন ইনভার্স 1 দিতে হয়। তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই এই জিনিসটা। ধরো 5 বাই তোমার 10, আমি এই সংখ্যাটাকে এভাবেও লিখতে পারি, 5 গুণ 10 ইনভার্স 1। বুঝছো? এই সংখ্যাটাকে আমি এভাবে পাশাপাশি লিখতে পারি। ঠিক আছে? আবার দেখো 7 বাই 100। ঠিক আছে? আমি এই সংখ্যাটাকে আবার এভাবে লিখতে পারি, 7 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে? এখন ভাই -2 কিভাবে হয়েছে? এগুলা তুমি আস্তে আস্তে বুঝবা, জানবা -2 কেন। আমি 100কে লিখতে পারি না 10 স্কোয়ার? তো এই 10 স্কোয়ার পাশাপাশি চলে গেলে -2। ঠিক আছে? এগুলা কমপ্লেক্স ম্যাটার না, তুমি কমপ্লেক্স ভাবে চিন্তা করলে সবই কমপ্লেক্স হয়ে যাবে। আসো ভাই, এখন দেখো আমরা মাত্রা শিখবো, মাত্রা নিয়ে কথাবার্তা বলবো। এখন দেখো ভাই, আরেকটা শব্দ লিখলাম, ত্বরণ। তুমি যদি ক্লাস 9 এর স্টুডেন্ট হও, জাস্ট দেখে রাখো। এই জিনিসগুলো আমরা পরবর্তী অধ্যায়ে একদম ভিতর থেকে জানার চেষ্টা করব। ত্বরণ, ঠিক আছে? ত্বরণকে যদি আমরা লিখি তাহলে আমরা পাই বেগ বাই সময়। বেগ বাই সময়। এখন দেখো বেগ বাই সময়, বেগ সমান কি? সরণ বাই সময়। বেগ সমান কি? সরণ বাই সময়। দেখো আমি বেগের এই বেগের জায়গায় সরণ বাই সময় লিখছি। এখন দেখো বেগ সমান সরণ বাই সময়। এখন আমার এই সময়টা রয়ে গেছে না, এই সময়টা গুণ সময়। তাহলে দেখো সরণের মাত্রা কি? এল। সরণের মাত্রা কি? এল। আর সময়ের মাত্রা কি? টি গুণ টি। তাহলে আমি লিখতে পারি এল বাই টি স্কোয়ার। আমি আবার লিখতে পারি এল টি ইনভার্স 2। ভাই তোমাকে জাস্ট ভেঙে লিখছি। এখন ভাইয়া এইগুলো তোমাকে এইগুলো আপাতত জানার উদ্দেশ্য না।
আমার তোমাকে জানানোর উদ্দেশ্য হলো আমার এখানে একটা জিনিস আছে বেগ, এটা একটা রাশি, এটা কি রাশি। আবার দেখো এখানে একটা আছে ত্বরণ, এটা কি রাশি, ঠিক আছে রাশি। এখন এগুলা কি মৌলিক রাশি? অবশ্যই না, কারণ আমরা জানি মৌলিক রাশি এই 7টা। তো এই 7টা ছাড়া যা আছে সব কি রাশি? কি রাশি? লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। মৌলিক রাশি ছাড়া বেগ আর ত্বরণ। এখন ভাই আমি কি এখন এই জিনিসগুলো কেন লিখছি? আমি তোমাকে মাত্রা বোঝানোর জন্য লিখছি। দেখো কোনো একটা রাশিতে, কোনো একটা রাশিতে আরেকটু বুঝো, দাঁড়াও, যদি না বুঝো দেখো, একটু খেয়াল করো ভাইয়া, LT ইনভার্স 1। দেখো ভাইয়া, এই যে সরণ, এটা একটা দৈর্ঘ্য, দূরত্ব একটা দৈর্ঘ্য, এই দ্রুতি এটাও একটা রাশি। তুমি যদি ভিডিওটা মানে এই অধ্যায় নিয়ে তোমার এটা প্রথম ভিডিও হয়, ভিডিও দেখা শুরু করছো, কোনো সমস্যা নাই, তোমার খুব জানার প্রয়োজন নাই, জাস্ট তুমি দেখে রাখো, এটাও একটা রাশি। এখন দেখো মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হলো যে কোনো একটা স্কেলার রাশি, কোনো একটা কি লব্ধ রাশি, সরি স্কেলার বলে ফেলছি, কোনো একটা লব্ধ রাশি, ওই লব্ধ রাশিতে, ওই লব্ধ রাশিতে তোমার মৌলিক রাশিগুলো, এখন দেখো বলবেন ভাইয়া আমি তো এখানে কোনো মৌলিক রাশি, শুধুমাত্র আমি সময় পাইছি, আর একটাও তো মৌলিক রাশি পাই নাই, একটাও কি পাই নাই? মৌলিক রাশি পাই নাই। দেখো এখন দূরত্ব, এটার মাত্রা এল, আমার দেখো দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে দূরত্ব আর দৈর্ঘ্য একই জিনিস। তারপর দেখো সরণ, এটার মাত্রা এল দিছি, আবার দেখো দৈর্ঘ্যের মাত্রাও এল, তার মানে সরণ দূরত্ব এগুলা ডিস্টেন্স, এগুলা কি ডিস্টেন্স, তো ডিস্টেন্সের কারণে মাত্রা এল আসছে, ঠিক আছে। এখন দেখো মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হলো যে কোনো একটা রাশি, কোনো একটা রাশি প্রকাশ করতে, কোনো একটা রাশি প্রকাশ করতে মৌলিক রাশিগুলো কত সূচকে বা কত পাওয়ারে থাকে, একটু খেয়াল করো। যেমন LT ইনভার্স 1, তাহলে দৈর্ঘ্য একবার আসছে, সময় একবার আসছে, বা ভাগাকারে আসছে, সমস্যা নাই, আসছে, ঠিক আছে। ত্বরণ প্রকাশ করতে LT ইনভার্স 2, LT ইনভার্স 2, দৈর্ঘ্য একবার আসছে, ঠিক আছে, সময় 2বার আসছে। এবার দেখো সময় 2বার আসছে, তাহলে মাত্রা কাকে বলে? একটু ক্লিয়ার হও যে মাত্রা, এটা কোশ্চেন আসতে পারে, ক নাম্বার কোশ্চেনে আসতে পারে, বিগত অনেক বোর্ডে এই কোশ্চেনের ক নাম্বার কোশ্চেনে আসছে, মাত্রা কাকে বলে? কোনো একটা এগুলা কি রাশি ভাইয়া? এগুলা কি রাশি? এগুলা লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। কোনো একটা লব্ধ রাশি বা আর কি কি বলা যায়, যৌগিক রাশি বা অমৌলিক রাশি, কোন একটা লব্ধ রাশি প্রকাশ করতে, হ্যাঁ, যে তোমার মৌলিক রাশিগুলো কত সূচকে বা কত পাওয়ারে থাকে তাকেই মাত্রা বলে। তুমি তোমার মতন করে লেখো, কোনো সমস্যা নেই। কোনো একটা রাশি প্রকাশ করতে, কোনো একটা রাশি বা কোনো একটা লব্ধ রাশি প্রকাশ করতে মৌলিক রাশিগুলো কত সূচকে বা কত পাওয়ারে থাকে তাকেই লব্ধ রাশি। লব্ধ রাশির কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? লব্ধ রাশির কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো 1 মিনিট, এবার আসো ভাইয়া, এই যে আমি দৈর্ঘ্য এটার একক মিটার পাইছি, ভর কেজি পাইছি, সময় সেকেন্ড পাইছি, ঠিক আছে, তাপমাত্রা কেলভিন পাইছি, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার পাইছি, তীপন তীব্রতার একক ক্যান্ডেলা পাইছি, পদার্থের পরিমাণের একক মোল পাইছি, ঠিক আছে। এই জিনিসগুলা, এই জিনিসপাতিগুলা কিভাবে আসছে যে আমার এতটুকু দৈর্ঘ্য হইলি 1 মিটার, ঠিক আছে, বা 1 2 3, এই যে সেকেন্ডের কাটা আছে, হ্যাঁ, একটা সেকেন্ড থেকে আরেকটা সেকেন্ডের যে দূরত্ব, মানে যতটুকু সময়, কেন এতটুকু হইছে, আরো বেশি হয় নাই কেন, এই জিনিসগুলো তোমার বইতে একটু করে ছোট্ট করে একটু ব্যাখ্যা দেওয়া আছে। এখন দেখো ভাইয়া, আমি তোমার প্রথম সময়, সময় জিনিসটা যে 1 সেকেন্ড কিভাবে আসছে, বইতে দেওয়া আছে দেখো, সিজিয়াম 133 একটা পরমাণু আছে, এই পরমাণুটা
9197631770 স্পন্দন। দেখো একটা বিশাল সংখ্যা, ঠিক আছে না? 9197631770 এই যে একটা বিশাল সংখ্যা আছে, এই বিশাল সংখ্যা, বিশাল সংখ্যক স্পন্দন, কি ভাইয়া? কম্পন না, স্পন্দন। তো ভাইয়া জাস্ট তোমাকে একটু ছোট্ট করে বোঝানোর ট্রাই করি যে এতগুলা স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলছে 1 সেকেন্ড। যে সময় লাগে তাকে কি বলছে? 1 সেকেন্ড বলছে। এখন দেখো আমরা সেকেন্ড পাইছি। এবার আসো আমরা দৈর্ঘ্য জিনিসটা, এটা কিভাবে আসছে? লেন্থ। দেখো বলছে কি যে 299792458 বা একটা সংখ্যা লিখছি, দেখো একটা সংখ্যা লিখছি 299792458। আলো, একটু খেয়াল করো, আলো তোমার 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আলো 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্বকে যদি এই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে তাকে 1 মিটার বলবে। হ্যাঁ, এটাকে কি বলবে? এই সংখ্যা দিয়ে ভাগ দিলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে তাকে কি বলবে? 1 মিটার বলবে। আসলে ভাই দেখো, এই 1 মিটার আসলে আলোর পরিমাপের আগে কিভাবে পরিমাপ করা হয়েছে আরেকটু তোমাকে ডিটেলসে বলি। যে ফ্রান্সের একটা জাদুঘরে তোমার প্লাটিনিয়ামের একটা দৈর্ঘ্য, মানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটা ধরো স্কেলের মতো ছিল। তো ওই জিনিসটা পুরো পৃথিবীতে মানুষ ধরে নিছে যে 1 মিটার দূরত্ব এতটুকু। তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে আসলে তো ধাতুর তো ক্ষয় আছে, তো একটা সময় পর যদি এটা আরো ক্ষয় হয়ে যায়, তখন পুরো পৃথিবীর হিসাব নিকাশ তো আবার উল্টাপাল্টা হয়ে যাবে। তখন তারা আলোর যে এই দৈর্ঘ্যটা আছে না, এটা কনস্ট্যান্ট। এই দৈর্ঘ্যে এত মিটার। এবার আসো, বায়ু কিন্তু প্রথম মিটার ইউজ করি নেই, এখন করতেছি। দেখো এই দৈর্ঘ্যে এত মিটার, মানে আলো 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। এত মিটারের বা 29 কোটি, দেখো 29 কোটি ভাগের 1 ভাগ, 29 কোটি মিটার ভাগের 1 ভাগে যতটুকু দূরত্ব তাকে 1 মিটার বলে। এখন আলোর জিনিসটা নিয়ে নিছে কেন? আলো হলো কনস্ট্যান্ট জিনিস, এই মানটাও কনস্ট্যান্ট পাওয়া গেছে। তো এটা আসলে কম বেশি হওয়ার আর সুযোগ নেই, এটাকে কনস্ট্যান্ট হিসাবে নিছে। এতটুকু ভাগের 1 ভাগ, কতটুকু? এতটুকু ভাগের বা 29 কোটি বা প্রায় 30 কোটি ভাগের 1 ভাগ, যতটুকু মানে ভাগ, যতটুকু দূরত্ব, এটাই কি 1 মিটার। ঠিক আছে, এখন এতটুকু দূরত্ব অতিক্রম করা কত সময়ে? 1 সেকেন্ড সময়ে। 29 কোটি বা কি তোমার 3 লক্ষ কিলোমিটার। বুঝছো? এখন আসো ভাইয়া, দৈর্ঘ্য গেল, আমার হলো ভর। আচ্ছা, আমি ভরই লিখলাম, ভর। একটু দেখো, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34 জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড। দেখো একটা সংখ্যা লিখছি, এটাকে 1 কেজি বলে। তুমি কিছু বুঝো না, আমি বুঝছি, এটা একটা জটিল ইকুয়েশন। তো এই ভর, আবার আসো এই দৈর্ঘ্যের কাছে। তো ফ্রান্সের জাদুঘরে যেখানে রাখছে যে এতটুকু প্লাটিনিয়ামের এতটুকু দণ্ডের দৈর্ঘ্য, যেটা পুরো পৃথিবীতে 1 মিটার। পরবর্তীতে না বলছে এটার ক্ষয় আছে, তো এজন্য মিটারের সংজ্ঞা চেঞ্জ করে ফেলছে। তখন আলো দিয়ে প্রমাণ করার ট্রাই করছে, দেন এই মানটা হয়ে গেছে কি কনস্ট্যান্ট। এখন দেখো বরের এই জিনিসটাও একই সেম ছিল। 3.9 সেন্টিমিটারের একটা ব্যাস কোথায় ছিল? ফ্রান্সের জাদুঘরে। ব্যাস, প্লাটিনিয়াম ধাতুর ব্যাস, আবার তোমার দৈর্ঘ্যও ছিল এত, ব্যাসও ছিল এত। এতটুকু কি করছে? এতটুকু দণ্ডটাকে পুরো পৃথিবীতে 1 কেজি ভর হিসাবে নিছে। এখন আবার চিন্তা করলো যে না,
ধাতুরও তো ক্ষয় আছে, যে এটাকে কনস্ট্যান্ট নেওয়া যাবে না, আমাদের এমন কিছুর সাথে পরিমাপ করতে হবে যাতে এটার ক্ষয় মানে এটার আর কখনো ত্রুটি না আসে। তখন আসছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্ক একজন বিজ্ঞানীর নাম, উনি এই সংখ্যাটা দিছে, এটা তুমি তোমার কেমিস্ট্রি বইতে পাবা। হ্যাঁ, তারপরে যখন ইন্টারমিডিয়েটে উঠে যাবা তখন আরো সুন্দর করে পাবা। এখন দেখো এই যে এই মানটা আছে না, এটার প্লাঙ্কের ধ্রুবক কিন্তু জুল, জুল গুণ সেকেন্ড, ঠিক আছে। এখন এখানে দেখো মিটার স্কয়ার বাই সেকেন্ড, এই যে মিটার স্কয়ার, এই যে মিটার স্কয়ার প্লাঙ্কের ধ্রুবকের, দেখো একটু এখান দিয়ে লিখি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল কোন সেকেন্ড। এই যে এই মানটা আছে, এই মানকে এই মান দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওটাই কি 1 কেজি ভর। এখন দেখো ভাইয়া এই মানটার ইকুয়েশন ইস সমান, ইকুয়েশন একটু জটিল, তোমাকে বুঝাইলেও বুঝবা না, আর এটা বুঝেও খুব ইম্পর্টেন্ট জিনিস না, কিন্তু এতটুকু মাথায় রাখো যে এই সংখ্যাকে, এই প্লাঙ্কের ধ্রুবককে এই সংখ্যা দ্বারা, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে, এটাই মাথায় রাখো। কিন্তু এখানের মূল ক্যালকুলেশন হলো মিটার স্কোয়ারে, মূল ক্যালকুলেশন কি মিটার স্কোয়ার, কারণ এই যে মিটার স্কোয়ার বলতে এখান থেকে জুলের যে একক আছে এই একক থেকে মিটার স্কোয়ার পার সেকেন্ড যে এককটা নিয়ে আসছে, এখানে একটা জিনিস জুলকে ভাঙালে আমরা কেজি মিটার স্কোয়ার পাবো, কেজি মিটার স্কোয়ার পাবো, ঠিক আছে। এখন এই মিটার জুলকে ভাঙালে দেখো ওই এককটাই মূলত এইখানের এককের সাথে সমন্বয় করে, এছাড়াও বিদ্যুতের, তোমার বিদ্যুতের চালনারও একটা ব্যাপার স্যাপার আছে, যাক ওটা তোমার জানার বিষয় না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে আগে 3.9 সেন্টিমিটার ব্যাস এবং দৈর্ঘ্যের একটা দণ্ড ছিল, পরবর্তীতে এটাকে উইথড্র করে নিয়ে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে এটাকে 1 কেজি চিন্তা করার ট্রাই করছে। এখন দেখো ভাইয়া তড়িৎ প্রবাহ জিনিসটা একটু বলি। তড়িৎ প্রবাহ, হ্যাঁ, এটার একক হলো কি অ্যাম্পিয়ার। এখন দেখো ভাইয়ের একটা জিনিস জানি যে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব উনি এই আদানের, ওনার নাম অনুযায়ী আদানের একক আসছে। এখন দেখো এই যে এই মানটা আছে না, এই মানটা তোমার 1 দ্বারা এই মানকে ভাগ করলে 1.6 ইন্টু 10⁻⁻19 একটা ভ্যালু আসবে, বুঝছো ভাই? এই 1 দ্বারা এটাকে ভাগ করলে একটা ভ্যালু আসবে, ওইটা হলো ওই যে মানটা আসবে ওই মানটা হলো ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা, যে এতটা ইলেকট্রন আছে। কারণ যে মানটা আসবে ওই মানটা হলো কি ইলেকট্রনের সংখ্যা। তো অত সংখ্যক ইলেকট্রনের চার্জ, অত সংখ্যক ইলেকট্রনের একটা সংখ্যা আসবে না, তো প্রত্যেকটা ইলেকট্রনের তো একটা চার্জ আছে, তাই না? প্রত্যেকটা ইলেকট্রনের একটা চার্জ আছে, এটা সাধারণত ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তো এখানে ঋণাত্মক দিয়ে নেই জাস্ট বোঝার জন্য, 1/1.6 একটা ভ্যালু আসবে, ওই এত সংখ্যক ইলেকট্রনের যে ভ্যালুটা আসবে ওটা হলো কি ইলেকট্রনের সংখ্যা। এখন দেখো ওই ইলেকট্রনের সংখ্যার একটা চার্জ থাকবে না, ওটার সাথে কি করবা, তোমার এই জিনিসটা গুণ করে দিবা, দেওয়ার পরে যে চার্জ যদি 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে প্রবাহিত হয়, 1 সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। ওই এত সংখ্যক ইলেকট্রনের চার্জ যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে তাকে কি বলা হয়, 1 অ্যাম্পিয়ার বলা হয়, 1 অ্যাম্পিয়ার বলা হয়। এখন দেখো আরেকটা জিনিস, আমরা পদার্থের পরিমাণ জিনিসটা হলো কি, আচ্ছা মূল হিসাব করি, মূল এটা নিয়ে তোমার একটা সংখ্যা আছে অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো উনি বলছে যে কোনো একটা পদার্থে 6.6, আচ্ছা 0 to 6 into 10⁻23 অণু অথবা পরমাণু, কোনো একটা পদার্থে এত সংখ্যক অণু অথবা পরমাণু থাকলে তাকে 1 মোল বলবে, ঠিক আছে। কোনো একটা পদার্থে এত সংখ্যক অণু অথবা পরমাণু যদি থাকে তাকে কি বলে, 1 মোল বলে। এখন মোলের সংজ্ঞা গেল। এখন আসো ভাইয়া তাপমাত্রা। তাপমাত্রা জিনিসটা হলো কি, তাপমাত্রার একক তো কেলভিন জানছো, তাপমাত্রা
তাপমাত্রা তাপমাত্রা বলছে যে তাপমাত্রার কোনো একটা বস্তুর আমরা যদি তাপমাত্রার পরিবর্তন করি তাহলে তাপ শক্তির 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 তোমার জুল। তো এত তো কোনো একটা তাপমাত্রার তাপ শক্তির যদি আমি এত পরিমাণ পরিবর্তন করতে পারি, এত পরিমাণ পরিবর্তন করতে পারলে তাপ শক্তির, তাহলে তাকে 1 কেলভিন বলবে। তাকে কি বলবে? কোনো একটা তাপমাত্রার তাপ শক্তির পরিমাণ যদি আমি এতটুকু পরিবর্তন, এত জুল পরিবর্তন করতে পারি, তাকে কি বলবে? 1 কেলভিন বলবে। এখন দেখো ভাইয়া, কেলভিনের সংজ্ঞাও শেষ। এখন লাস্ট আসছে কি তোমার দীপন তীব্রতা। দীপন তীব্রতা তোমাদের এখানে নাই, তারপরও একটু জটিল ম্যাটার, আমি তারপর তোমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেছি। এগুলো তোমার মাথায় কিছুই থাকবে না, তারপরও জানার জন্য, জাস্ট জানার জন্য জেনে রাখো। দীপন তীব্রতা এই জিনিসটা হলো কোনো কম্পমান, মানে কাঁপতেছে এমন একটা উৎস থেকে, হ্যাঁ, দীপন তীব্রতা দেখো, এই জিনিসটা হলো কম্পমান, কোনো একটা জিনিস কাঁপতেছে। কতবার কাঁপতেছে? 40 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এত সংখ্যক বার যদি কাঁপে, ঠিক আছে, এত সংখ্যক বার যদি কাঁপে, কত সংখ্যক? এত সংখ্যক বার। কোনো একটা কম্পন তত্ত্ব আলোর উৎস হইতে হবে। কি হইতে হবে? আলোর উৎস। আলোর উৎস যদি প্রতি সেকেন্ডে এতবার কাঁপে, এত হার্স, হ্যাঁ, কাঁপাকাঁপি করে, তাহলেই ওইখান থেকে 1 স্টেরেডিয়ান ঘনকোণ, একটু মাথায় রাখো, 1 স্টেরেডিয়ান ঘনকোণ। এখন স্টেরেডিয়ান জিনিসটা হলো কি, তুমি যখন টর্চ লাইট জ্বালাও, সামনের দিকে আলো যেভাবে যায়, এই জিনিসটা হলো স্টেরেডিয়ান। তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দিছি যে স্টেরেডিয়ান জিনিসটা হলো 1 স্টেরেডিয়ান ঘনকোণে যদি প্রবাহিত হয়, ওইখানের টোটাল আলোর 1 ওয়াটের, টোটাল আলোকে আবার 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ, ভাগের 1 ভাগ, 683 ভাগের 1 ভাগ, 683 ভাগের 1 ভাগ বিকিরণ গুলো একটু কমপ্লেক্স, তারপর একটু মাথায় রাখো বিকিরণ। 683 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা এসে পৌঁছায় বা বিকিরণ তীব্রতা ছড়ায়, তাকে কি বলা হয়? 1 ক্যান্ডেলা বলা হয়। বিকিরণ তীব্রতা ছড়ায়, তাকে কি বলা হয়? 1 ক্যান্ডেলা বলা হয়। 1 ক্যান্ডেলা বলা হয়। 1 ক্যান্ডেলা বলা হয়। বুঝছো ভাইয়া? এখন আসো ভাইয়া, আমাদের সবকিছু মোটামুটি শেষ। আমাদের একটা জিনিস রয়ে গেছে, এটা হলো কি? উপসর্গ বা গুণিতক। তোমার এখানের, তুমি এগুলা বুঝছো, 1 ক্যান্ডেলা, তোমার খুব বেশি বোঝার দরকার নাই ভাইয়া, জাস্ট এগুলো একটু ছোট্ট করে ব্যাখ্যা করছি যে এগুলা আসলে এইভাবে হওয়া সম্ভব, এগুলোও বোঝানো সম্ভব। কিন্তু তোমাদের মোটামুটি সবাই এগুলো স্কিপ করে, হ্যাঁ, যে এগুলো আসলে কিভাবে কি হয়েছে না হয়েছে এগুলা এক্সপ্লেন করার জন্য ভাইয়া এতটুকু নিয়ে আসছি। হ্যাঁ, ভাইয়াও স্কিপ করতে পারতাম, কিন্তু মনে হচ্ছে যে এখানেও বোঝানোর অনেক কিছু আছে, এজন্য নিয়ে আসছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, ওই জিনিসটা হলো তোমার উপসর্গ বা গুণিতক। কি ভাইয়া? উপসর্গ বা গুণিতক, এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তোমার বইতে তুমি পড়ছো না যে ভাই প্যার মতন করে লিখি, হ্যাঁ, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। এখন দেখো ভাইয়া, এগুলো আমি তোমার ক্লাস 9-এ থাকতে, যে সময় আমি ক্লাস 9-এ পড়ছিলাম 2015 সালে, তখন আমি এগুলা মুখস্থ করে ফেলছি। তোমার এখানে বোঝার মতন কিছু নাই, জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? আর একটা ভাগ করে দেই।
ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। এগুলো আমি ক্লাস 9-এ পড়ছি। দেখো ভাই, এভাবে আমার জন্য সহজ, এভাবে মনে রাখছি। তোমার যেভাবে বইতে একটা চার্ট দেওয়া আছে, তোমার যেভাবে সহজ এভাবে একটু মনে রাখো। এখন দেখো ভাইয়া, এগুলো আসলে তুমি তো 1 মিটারের সংখ্যা অলরেডি বুঝিয়ে ফেলছো। ঠিক আছে, ধরো এতটুকু একটা দৈর্ঘ্য, এটা জাস্ট আমি বললাম যে এটা দূরত্ব কতটুকু, 1 মিটার। এটা দূরত্ব কতটুকু, 1 মিটার। ঠিক আছে, এখন দেখো এই জিনিসগুলো আসলে কি, যে 10 to the power 18, 10 to the power 15 টেরা, 10 to the power 12, 10 to the power 9, 10 to the power 6, 10 to the power 3, 10 to the power 2, 10 to the power 1। এবার দেখো 10 to the power -1, 10 to the power -2, 10 to the power -3, 10 to the power -6, 10 to the power -9, 10 to the power -12, 10 to the power -15, 10 to the power -18। আচ্ছা, এগুলা খুব একটা আহামরি ইম্পর্টেন্ট জিনিস না। জাস্ট তোমাকে একটা জিনিস বোঝানোর জন্য এই পুরো লেখাটা লিখছিলাম, এটা স্কিপ করার মতোই জিনিস ছিল। দেখো ভাইয়া, একটা জিনিস দেখো, 1 মিটার, 1 মিটার তো 1 মিটারই, তাই না? তো দেখো 1 মিটার, ঠিক আছে। এখন ডেকা, এখন যদি কেউ বলে 1 ডেকা মিটার, তখন তো তুমি বলে ফেলতে পারো 1 ডেকা মিটার সমান হলো কত, 10 মিটার। তাহলে 10 মিটার মানে এটা 10 গুণ। জাস্ট এই জিনিসটা এটার সাথে এরকম 10টা যোগ করলে যতটুকু দৈর্ঘ্য হবে এটা হলো কি, ডেকামিটার। এখন দেখো ডেসি, আমি যদি এই 1 মিটারকে 10টা ভাগ করি, কয়টা ভাগ করি, 10টা ভাগ করি। ধরো 1 2 3 4 5 6 7, ধরো 8 9 10। ধরো আমি 10টা ভাগ করলাম, তাহলে প্রতি একটা ভাগের দৈর্ঘ্য হলো কি মিটার, ডেসিমিটার। এখন যদি আমি এই 1 মিটারকে 100 ভাগ করি, 100 ভাগ করি, এভাবে 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 100 ভাগ করি, তাহলে একটা ভাগের দৈর্ঘ্য হয়েছে কি, সেন্টিমিটার। আমি যদি 1000 ভাগ করি, তার মানে দৈর্ঘ্যটা আরো ছোট হয়ে যাবে। আর এদিকের ক্ষেত্রে দৈর্ঘ্যটা আরো বড় হবে, আরো বড় হবে। মানে তোমাকে যে জিনিসটা, যে 10 টু দি পাওয়ার 18 যে কত ছোট একটা সংখ্যা, এটা তুমি চিন্তা করারও বাইরে। ঠিক আছে, আর xi 10 টু দি পাওয়ার 18 এটাও যে কত বড় একটা সংখ্যা, এটাও তোমার মোটামুটি চিন্তার বাইরে যে এটা কত বড় সংখ্যা। হ্যাঁ, তো মোটামুটি ভাইয়া তোমাকে জাস্ট দেখছো, এই জিনিসগুলাকে, এই জিনিসপাতিগুলোকে তোমাকে যে সুন্দর করে বোঝানো যায় বা বোঝানোর জিনিস আছে, পুরো এতক্ষণ ভিডিওতে ভাইয়া এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমার যতটুকু বুঝাইছি বা যতটুকু ভিডিও তুমি এই পর্যন্ত দেখছো, যে এগুলাতে কোনো আর কনফিউশন থাকার কথা না। এই জিনিসগুলো যদি তুমি বুঝো, তোমার যদি প্রথমেই যদি ঘোড়ায় গলদ হয়, তাহলে তোমার পুরো ফিজিক্সের যে জার্নিটা, এটাই তোমার কি হয়ে যাবে, ঘোড়ায় গলদ হয়ে যাবে। ঠিক আছে, শুরুটা সুন্দর হওয়া উচিত, তাহলে পড়ালেখার একটা আনন্দ থাকে। এখন তোমার যদি আমার কথাবার্তায় বা তোমার ওইরকম ভাবে যদি তুমি একবার দেখে মনে রাখতে না পারো, তাহলে তুমি আবার দেখো। যদি তুমি ভিডিওটা দেখে যে ভাইয়া খুব একটা মানে বেশি কনফিউশন লাগতেছে, যে বুঝতেছি না, হ্যাঁ, এরকম টাইপ হইলে তুমি হোল্ডে রাখো, সমস্যা নেই। আস্তে 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 ধীরে ধীরে বুঝবা। এই জিনিসপাতি যেগুলো বুঝাইছি এগুলা বারবার আসবে, মাত্রা জিনিস বারবার আসবে, রাশি জিনিস বারবার আসে, লব্ধ রাশি জিনিস বারবার আসবে। ঠিক আছে, তারপরে বিজ্ঞানীর যে ইতিহাস মিতিহাস নিয়ে বলছি, যে ফিজিক্সটা কিভাবে আসছে, এই জিনিসগুলো তোমার ইতিহাস থিওরি খুব ফিজিক্সে নাই, তারপরেও তোমার ফিজিক্সের যে একটা আবির্ভাব আছে, সূচনা আছে, এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন বুঝছো ভাইয়া, এই জিনিসটা তো ক্লিয়ার, তাই না? তো আশা করি এখানে আর কোনো কনফিউশন নাই। এই জিনিসটা না লিখলে হইতো, কেন লিখছি, যে এটা যে কত ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, মানে চিন্তারও বাহিরে, যে মানে
কি বলবো তোমাকে, এত ক্ষুদ্র ক্ষুদ্র এই জিনিসটা, আর এটা এত বিশাল যে ভাই এর চেয়েও আরো বিশাল নাই। তুমি যদি 10 এর উপরে 100 দাও, 10 to the power 100 দাও, 1000 দাও, আরো দাও, আরো দাও, এগুলো তো বিশাল সংখ্যা। তাই এখন এগুলাই তো মূলত পরিমাপ করে না, যে এটার উপর এর চেয়ে বড় সংখ্যা, যেমন আমাদের একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব, বা তোমার গ্যালাক্সি বাদ দাও, যে এই ধরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ইউনিভার্স থেকে যদি আরো ইউনিভার্স থাকে, আরো ইউনিভার্সের দূরত্ব, তখন এগুলা কিভাবে প্রকাশ হবে? হ্যাঁ, এরকম ইসে দিয়ে প্রকাশ হবে। এখন দেখো ক্ষুদ্র জিনিসগুলা আসলে অনেক ডিফিকাল্ট, তারপর বলি যে এটা অনেক ক্ষুদ্র, ঠিক আছে? ভাই তুমি তো একটা জিনিসও দেখছো, যে প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, 6 × 10⁻³ জুল। তুমি তো এটাও দেখছো তাই না, 34, এটা হচ্ছেও প্রায় তোমার আরো কত, প্রায় দ্বিগুণের কাছাকাছি ছোট জিনিস। মোটামুটি ওভারঅল অফ দ্যাট ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া? এখন তোমার একটা কাজ হলো, যদি তুমি ক্লাস 9-এর স্টুডেন্ট হও বা 10-এর স্টুডেন্ট হও একই, কিন্তু 10-এর স্টুডেন্ট ক্ষেত্রে একটু পড়ালেখার পরিমাণটা বাড়াতে হবে, 9-এর স্টুডেন্ট ক্ষেত্রে তোমার আনন্দের সাথে এই জিনিসগুলো শিখতে হবে। এবং তুমি যদি ভাইদের সাথে শিখতে চাও, ভাইদের নিচে একটা কোর্স লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ভাইদের কি কি কোর্স রানিং আছে এই সম্পর্কে তুমি বিস্তারিত কল দিলেই, আমাদের বিস্তারিত জানতে চাইলে কল দাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের টিম থেকে তোমাকে রেসপন্স করা হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো সবাই। আশা করি ক্লাসটা খুব একটা খারাপ লাগে নাই, এতটুকু বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।